critical moment in Kierkegaard's life. His life changed from that moment. We'll talk about these. His life was all about ideas. So his life changed with ideas. But one of the important things that Kierkegaard brings in Kierkegaard, Nietzsche, যাদেরকে নিয়ে আমরা আজকে কথা বলবো, এদের 100 বছর আগে। কিয়ারকেগার্ডের জন্ম তোমার 19th সেঞ্চুরির শুরুতে, 1813-14 এখানে লেখা আছে, 1814 বোধহয় কিয়ারকেগার্ডের জন্ম। নিচের জন্ম তার 30 বছর পর, সো ক্লোজ টু মিড 19th century. সো এদের 100 বছর আগে these people were thinking like postmodernists. And the idea basic, আমরা নিচে এবং কিয়ারকেগার্ডের ফিলসফির ভিতরে যাওয়ার আগে আইডিয়াটা হলো যেটা কিয়ারকেগার্ডকে ধরে নিতে পারো আর কি, যে দ্য ফাউন্ডার অফ এক্সিস্টেন্সিয়ালিস্ট ফিলসফি। এক্সিস্টেন্সিয়ালিস্ট ফিলসফির উৎপত্তি ধরে নিতে পারো কিয়ারকেগার্ড থেকে। And Kierkegaard was a massively interesting character, as was Nietzsche, as was Sartre. Okay, we'll talk about them. কিন্তু এই যে এক্সিস্টেন্সিয়াল ফিলসফির পয়েন্টটা হলো যে জীবনে আমরা একা। জীবনে আমরা একা। এই যে তুমি জন্ম নিয়েছো, তুমি একা, কোনো ডিরেকশন নেই, কোনো বন্ধন নেই, কোথাও তুমি আটকে নেই, তোমারটা তোমার উপরে। রিমেম্বার আমরা এরিক ফ্রম নিয়ে কথা বলছিলাম লাস্ট দিন, ডার্কহাইমের যে অ্যানোমি, হ্যাঁ অ্যানোমিক সুইসাইড, বাট অ্যানোমি অ্যানোমি থেকে তো অ্যানোমিক সুইসাইড, রাইট? সো অ্যানোমি, এই যে আমার যে বার্ডেনটা, যে আমি কোথাও আটকে নেই, কিন্তু এই যে ফ্রিডমটাই বার্ডেন, দ্য ফিয়ার অফ ফ্রিডম, এরিক ফ্রম, এই ফ্রিডমটাই বার্ডেন, এই জিনিসটার তোমার চিন্তার দুনিয়া উৎপত্তি বেসিক্যালি এই যে এক্সিস্টেন্সিয়ালিস্ট ওয়ার্ড থেকে, যে আমি একা এবং আই এম রেসপন্সিবল ফর মাই সেলফ। এইটার উৎপত্তি শুরু ফ্রম ইন দ্য ওয়ার্ল্ড অফ ফিলসফি শুরু হলো তোমার কিয়ারকেগার্ড থেকে। কিয়ারকেগার্ড ওয়াজ এ ফলোয়ার অফ হেগাল। হেগালকে নিয়ে আমরা বোধহয় একটু এপিস্টেমোলজি নিয়ে খুব অল্প একটু আলোচনা করেছিলাম, বেশি আলোচনা করিনি। বাট আমরা ডায়ালেকটিক্সের কথা বলি, রাইট? ডায়ালেকটিক্স, রিমেম্বার আমরা এই ক্লাসে কিন্তু ডায়ালেকটিক্স নিয়ে কথা বলেছি, যে প্লেটোর দুনিয়ায়, অ্যারিস্টটলের দুনিয়ায় ডায়ালেকটিক্স কি ছিল? রিটরিক, কনভারসেশন, রাইট? সো সালমান একটা কথা বললো, রিঙ্কি এটার অপোজিশনে একটা কথা বললো, তারপর দুটো মিলিয়ে তুমি নতুন একটা আরো সলিড একটা সাউন্ড রিজনেবল প্ল্যাটফর্মে আসলে। এটা হলো প্লেটো অ্যারিস্টটলের দুনিয়ার ছিল ডায়ালেকটিক্স। হেগাল এসে আমাদেরকে নতুন ডায়ালেকটিক্স ইন্ট্রোডিউস করলো। রিমেম্বার মার্কসের আইডিয়াসগুলো, তখন মার্কস নিয়ে কথা বলার সময় হেগাল নিয়ে কথা বলেছিলাম। সো হেগালের যে ডায়ালেকটিক্সটা দিল, যে আমি একটা থিসিস প্রেজেন্ট করব, এইটার বিপরীতে একটা অ্যান্টাইথিসিস প্রেজেন্টেড হবে। এই অ্যান্টাইথিসিসের মাধ্যমে আমি সিনথেসিস এন্ড নিউ নলেজে পৌঁছাবো, রাইট? সো ইটস নো লঙ্গার কনভারসেশন, ইটস মোর কনজেকচারস, রাইট? হেগালের। কিয়ারকেগার্ডেরটা ছিল হলো নো ডায়ালেকটিক্স। কিয়ারকেগার্ড এসে বললো নো ডায়ালেকটিক্স। Kierkegaard is an interesting figure. So he was the son of a rich man, অনেক ধনী লোকের সন্তান ছিল। ধনী লোক, খুবই কনজারভেটিভ। Kierkegaard ওর ডায়েরিজে লেখা, he died very young, so he was not particularly good to look at. He was a bit of a hunchback. জীবনে খুব বেশি কিছু করেনি, শুধু লিখেছে, এবং লিখেছে এত লেখা লিখেছে যে কম্পেন্ডিয়াম তৈরি করা খুব মুশকিল। ওকে, he was a prolific writer. And ডেনমার্ক তখন sort of কি বলো না, ইকোনমিক ইসেতে, সো ইকোনমিক অবস্থা ডেনমার্কের খুব ভালো। ওখানে ওর বাবা ধনী ছিল, ওর ভাই ছিল তোমার রেভারেন্ড, উইথ দ্য চার্চ। ও চার্চের সাথে যায়নি, কিন্তু অত্যন্ত রিলিজিয়াস ছিল, অত্যন্ত রিলিজিয়াস। ওর ডায়েরিজেও একটা জায়গায় লিখেছে যে ও খুব দুষ্টুমি করে বেড়াচ্ছে, এই ধরনের করে লিখেছে। খুব দুষ্টুমি কি, পড়াশোনায় মনোযোগ একটু কম দিয়েছে, এটা হলো ওর খুব দুষ্টুমি করে বেড়ানো। He probably had a celibate life. He was a virgin, he died a virgin, probably, we don't know for sure, probably. Sort of when he was in his 20s, he fell madly in love with a young lady. He was in his 20s, she was 15. তখনকার সময় এটা কোনো বড় ব্যাপার ছিল না। He was madly in love, they got engaged, এক বছরের মাথায় engagement ভেঙে দেয়, and this was a critical moment in Kierkegaard's life. His life changed from that moment. We'll talk about these. His life was all about ideas. So his life changed with ideas. But one of the important things that Kierkegaard brings in
যে রিমেম্বার অ্যারিস্টটলের কথা ছিল যে এসেন্স, সবকিছু একটা এসেন্স আছে, এভরিথিং গোজ টুয়ার্ডস দ্যাট এসেন্স, রাইট? সো তোমার লাইফের একটা গোল আছে, মানে তুমি নর্মাল অ্যানিমাল না, ইউ হ্যাভ রিজন, রাইট? রিমেম্বার ভার্চু থিওরির কথা, ইউ হ্যাভ রিজন, তোমার একটা এসেন্স আছে, তো ওই এসেন্সের পথে হাঁটা তোমার গোল। তুমি ওই কুকুর বিড়াল অ্যানিমাল হলে সেটা হতো না, বাট এসেন্সের পথে হাঁটা তোমার গোল, রাইট? সো এসেন্স আগে আসে, তারপর এক্সিস্টেন্স আসে। সো ওই এসেন্সের বেসিসে ইউ এক্সিস্ট এন্ড টু গো দেয়ার। এক্সিস্টেন্সিয়ালিস্টরা বেসিক্যালি বিশ্বাস করে হলো এক্সিস্টেন্স প্রিসিডস এসেন্স, আগে এক্সিস্টেন্স, এভরিথিং ইজ বেসড অন এক্সিস্টেন্স। যদিও এক্সিস্টেন্স প্রিসিডস এসেন্স এই পার্টিকুলার ফ্রেজটা উচ্চারণ করে অনেকদিন পর জন পল সার্ট্রে, জন পল সার্ট্রেকে নিয়ে আমরা আজকে কথা বলবো না, বাট দিস ইজ দ্য বেসিক বিলিফ অফ এক্সিস্টেন্সিয়ালিজম, যে এক্সিস্টেন্স প্রিসিডস এসেন্স। সো তোমার এক্সিস্টেন্সে ইউ হোয়াট এভার দেয়ার ইজ, যা আছে এখানে আছে, তোমার কাছে আছে, এর বাইরে কিছু নেই। There is nothing else. So তোমার এসেন্স তুমি তৈরি করো, ওইভাবে চিন্তা করলে। So let's talk about Mr. Kierkegaard. ওই ডিটেইল এগুলোতে আমরা অলরেডি কথা বলছি, think therefore I am so and so forth. ও একটা জিনিস, কিন্তু যতগুলো তোমার এক্সিস্টেন্সিয়াল ফিলোসফার আছে এরা সবাই অবভিয়াসলি ওয়েস্টার্ন ইউরোপিয়ান, এমনি আমরা ইউরোপিয়ানদের নিয়ে কথা বলি এই ক্লাসে, কিন্তু এরা সবাই ওয়েস্টার্ন ইউরোপিয়ান, এরা সবাই মোটামুটি মানে ওই যে তোমার শুধু সচ্ছল না, তোমার বেশ ধনী পরিবার থেকে আসা। সো ইউ ক্যান সে মানে তারা আর কি প্রিভিলেজড ব্যাকগ্রাউন্ডস। সো ইউ কুড অলমোস্ট আর্গিউ যে প্রিভিলেজড ব্যাকগ্রাউন্ডের প্রিভিলেজড লোকজন তারা প্যান করছে, তাদের জীবন এত ভালো কেন, মানে বেশি ভালো না, হয়তো, বাট উইল টক অ্যাবাউট দ্যাট। ওকে, দ্যাট ডাজন্ট মেক দ্য আইডিয়াস uninteresting, just because that doesn't make the ideas uninteresting. So Kierkegaard দিয়ে শুরু করি, এই যে Kierkegaard 1813, sorry I was wrong, 1813 জন্ম 1813 সালে, not 1814 সালে। ওকে, এই ছবিটা ভালো এসছে না? আর্ট আর কি, আর্ট ছবিটা ভালো এসছে না? খুব হ্যান্ডসাম লাগছে, হ্যাঁ রেমা ফ্রুজ, খুব হ্যান্ডসাম, হ্যাঁ, মানে in a good way or a bad way আমি বুঝলাম না, মানে বাচ্চা তো না obviously, but yeah, okay, no he was not good looking, that was sort of the point. He had a hunchback, and he was not particularly attractive, like most of you guys or all of you guys. Anyway, so we come down to the existentialist anxiety. এখন Kierkegaard যে জিনিসটার কথা বলে সেটা বলে যে আমরা সবাই despair, we all suffer from despair. Despairটা কি? ডিসপেয়ারটা নট নেসেসারিলি তোমার খারাপ জিনিস, যদিও মানে আমরা যখন ডিসপেয়ার কথাটা শুনি আমরা কি মনে করি, মন খারাপ আছে, Kierkegaard বলছে ডিসপেয়ারটা নট নেসেসারিলি খারাপ জিনিস, বাট এটা ইন বিটুইন বিং লস্ট অ্যান্ড ফাউন্ড, ডিসপেয়ার। সো আমরা সবাই একটা ডিসপেয়ার, একটা ইন এ স্টেট অফ ডিসপেয়ার, এটা সবসময় আছে আমাদের মধ্যে, সবসময় আছে। একটা গ্রুপ ছাড়া, ওই গ্রুপটাতে আমরা একটু পরে আসছি, একটা গ্রুপ ছাড়া সবার ভিতরে ডিসপেয়ার সবসময় আছে। ডিসপেয়ারটা কি? ডিসপেয়ার তো ওই জায়গাটা এক্সিস্টেন্সিয়ালিস্ট ডিসপেয়ার, মানে আমি কে, হু অ্যাম আই। রিমেম্বার এটা নিয়ে এর আগে কথা বলছিলাম যে এর আগে কখনো এই তোমার ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের আগে কখনো কারোর প্রশ্ন আসেনি হু অ্যাম আই। অ্যারিস্টটল যখন তোমার ভার্চু থিওরি নিয়ে কথা বলছিল সে পরিষ্কার বলে দিয়েছে যে এথিক্সের মোরালিটি নিয়ে চিন্তা ভাবনা। সো ফার্স্ট এন্ড ফরমোস্ট কিয়ারকেগার্ড বলে যে আমরা লাইফে তিনটা স্ফিয়ারে থাকতে পারি, তিনটা স্ফিয়ারে। একটা হলো এস্থেটিক স্ফিয়ারে, আমরা এস্থেট হতে পারি, ওকে। এস্থেটকে প্লেজার সিকার, মানে আই এম সিকিং প্লেজার, আই এম ইন কনস্ট্যান্ট ডিসপেয়ার, কিন্তু প্লেজারটা একটা সর্ট অফ ওই কম্পিটিশনের মতো, আই এম সিকিং প্লেজার। So when he gives an example, suppose Nahid, Dewan, suppose Dewan দানিয়া একটা মেয়েকে খুব পছন্দ করে, ওকে। দেওয়ান দানিয়াকে খুব পছন্দ করে, ওকে। তো দেওয়ান দানিয়াকে খুব পছন্দ করে, দেওয়ানও খুব ভদ্র ছেলে, ভালো ছেলে, দানিয়ার পিছে অনেক দৌড়াদৌড়ি করে, দানিয়ার সাথে পরিচয় হয়, দানিয়ার সাথে ইসে হয়। তো দেওয়ানের খুব কাছের বন্ধু কিন্তু নাহিদ হলো অ্যাস্থেট, হি ইজ এ প্লেজার সিকার, ওকে। তো দেওয়ানের খুব কাছের বন্ধু নাহিদ। তো সর্ট অফ দেওয়ান এখন চিন্তা করছে মেয়েটাকে ও প্রপোজ করবে, এঙ্গেজমেন্ট প্রপোজ করবে, বিয়ে শাদী করবে আর কি, ওই দিনকার চিন্তা সেইভাবে। সো মানে অ্যাজ ফার এজ কিয়ারকেগার্ড ইজ কনসার্ন, সর্ট অফ দেওয়ানের নাম আমি ভুলে গেছি, বাট আই থিঙ্ক নাহিদের নাম হলো
ইয়োহানাস আই থিঙ্ক, বলে গেছি, এত নাম মনে থাকে না। বুঝছে? সো দেওয়ান নাহিদের কাছে অ্যাডভাইস ছিল, নাহিদ বলে হ্যাঁ হ্যাঁ তুমি করতেই পারো, না করাই ভালো, কি চেনো, কতটুকু চিনো, কি দরকার, বাট ঠিক আছে তুমি করতে চাইলে করতেই পারো। কিন্তু দেওয়ানি খুব ভদ্র ছেলে, একটু ভয় টয় পাচ্ছে, একটু নার্ভাস পাচ্ছে, তখন নাহিদ একটা সুযোগ দেখলে, হ্যাঁ তো ভয় পাচ্ছে, ঠিক আচ্ছা শোন তোর জন্য আমি বলে দিচ্ছি, যা আমি বলে দিচ্ছি, তুই চিন্তা করিস না, তোর জন্য আমি বলে দিচ্ছি। নাহিদ গেল দানিয়ার সাথে দেখা করতে, দানিয়াকে বলবে, দানিয়াকে দেখে আবার নাহিদের ভালো লাগলো, মেয়েটা ভালো তো দেখতে, হ্যাঁ বেশ ভালো তো, হ্যাঁ এই শোনো আমি দেওয়ানের ফ্রেন্ড, ওয়ান্ট টু গো আউট উইথ মি? So Nahid bhalo dekhte, and Nahid, sort of Don Juan style, and Kierkegaard does talk about Don Juan. So Nahid, Dania bollo ha, Dania bollo ha, Nahid ar tomar bibaho propose korlo na, like they start going out. Tapon Dania bollo je amader biye shadi kora uchit samne, je Nahid bollo biye shekoler moto তোমার হাতে আটকে দেবে, তুমি দুনিয়া দেখতে পারবে না, তুমি কি এটা চাও, এখন চাও, মানে আমি তোমাকে জান প্রাণ দিয়ে ভালোবাসি, তুমি যখন বলবে আমি করব, যখন বলবে, কিন্তু তুমি কি আসলে এই মুহূর্তে চাও এটা? অনেক সুন্দর করে দানিয়াকে বোঝালো। দানিয়া বলল না আসলে তুমি হয়তো ঠিকই বলেছো, এই মুহূর্তে আসলে আমি চাই না, আমারও আরো দুনিয়া দেখতে হবে, এই করতে করতে যে জিনিসটা, দেন হোয়াট Kierkegaard says is Nahid and Dania consummate their relationship. ওকে, মানে তারা কি বলে না, ইন্টিমেট হলো। ইন্টিমেট হওয়ার পর আফটার ইন্টিমেসি নাহিদ ইজ লাইক ওকে ঠিক আছে এখন আই মুভ অন। নাহিদ বললো ওকে থ্যাংক ইউ দানিয়া, বাই বাই। নাহিদ দানিয়াকে ছেড়ে চলে গেল। এখন the point is Kierkegaard is not saying যে Nahid is a good boy or a bad boy or what not. Kierkegaard is saying যে Nahid যে pleasure seeker phase-টাতে আছে, এটা is in despair. Nahid is in despair. Nahid doesn't know who, মানে sort of যে ওর স্টেটটা কোথায়, ওর স্টেটটা কি। সো নাহিদ এখন এটার পিছে ছুটছে, মানে ও প্লেজার পিছে ছুটছে, বিকজ ও রিয়ালিটি, এই রিয়ালিটি, হোয়াট এভার দ্যাট রিয়ালিটি ইজ, এক নম্বর হলো রিয়ালিটিটা কি, ও কে, এটা রিয়ালিটিটা কেউ জানে না, এবং ও ফেস করতে চায় না ওকে এটা রিয়ালিটি। সো ও একটা থেকে আরেকটা প্লেজারের পিছে ছুটছে, কারণ ওকে এটা রিয়ালিটি নাহিদ ফেস করতে চায় না। ওকে, সো দিস ইজ দ্য pleasure seeker. A refined hedonism consists of search for pleasure, bound to fail, pleasure circumstances are beyond one's control, so on, so it doesn't matter. So ও এইখানে আটকে আছে, ও এখান থেকে আর ম্যাচিউর করছে না, এখান থেকে আর গ্র্যাজুয়েট করছে না, এবং ওর কন্টিনিউয়াস ডিসপেয়ার, কিন্তু কন্টিনিউয়াস ডিসপেয়ারটা ও এই ফ্রিভলিটির মধ্যে ও হারিয়ে রাখতে চেষ্টা করছে। ওকে, দিস ইজ দ্য এস্থেট, দ্য প্লেজার সিকার। সেকেন্ড আসলো দ্য এথিক্যাল স্পিয়ার, সোশ্যাল বাট সেলফ অ্যাওয়্যার। এটা কারা? এখানে হলো মনে করো সাপোজ ঘুরে ফিরে আমরা আবার, যদিও Kierkegaard brings in a new character, talks about the judge, যে আর কি বিয়ে শাদী নিয়ে কথা বলে, বাট সাপোজ আমরা দেওয়ানে ফেরত গেলাম। ওকে, হ্যাঁ, তো দেওয়ান হলো তোমার সুন্দর, দানিয়া আউট অফ দ্য পিকচার, এন্ড অবভিয়াসলি নাহিদ আউট অফ দ্য পিকচার। দেওয়ানের শিক্ষা হয়ে গেছে ভাই, নাহিদের সাথে আর নাহিদকে আর কারোর কাছে পাঠাবো না। হ্যাঁ, সো তখন দেওয়ান নতুন কারোর সাথে দেখা হলো, নাদিয়া হোয়াট এভার, দেওয়ান নাদিয়ার সাথে বিবাহ করলো অ্যান্ড হোয়াট নট, এবং হি ফুলফিলস অল অফ দ্য অব্লিগেশনস দ্যাট উড লুক, মানে দ্যাট উড বি রিগার্ডেড অ্যাজ সোশ্যালি এথিক্যাল। সোশ্যালি এথিক্যাল যত জিনিস আছে সব কিছু দেওয়ান ভালো ছেলে, দেওয়ান সেভাবে করে যাচ্ছে, সোশ্যালি এথিক্যাল যা রিকোয়ারমেন্ট আছে সব কিছু দেওয়ান ফুলফিল করছে। সো মনে করো তুমি কান্টের সিস্টেমে বলো ইউনিভার্সাল, রাইট, সো ইউনিভার্সাল সব ভালো কাজ করছে, সব কিছু এটা করে যাচ্ছে। সো এটা হলো দ্য এথিক্যাল স্টেট। এথিক্যাল স্টেট তুমি যেটা সোসাইটি যেটা তোমাকে দিচ্ছে এথিক্যাল, তুমি সেটার ভেতরে আছো। তো এটা অন্য কেউ হলে বলতো যে দিস ইজ ফাইন, এখানে তো আমরা এথিক্যাল স্টেজ পৌঁছে গেছি, রাইট, উই আর ডান। Kierkegaard says no, you're in despair. তুমি এখনো লুকাচ্ছ, you're in despair. তুমি এর আগে মানে ইন দ্য সেন্স নাহিদ যেমন sort of transient pleasures এর পিছে লুকাচ্ছে, hiding his despair, তুমি social rules এর পিছে লুকাচ্ছ, hiding your despair. So তুমি ethical right কাজ বাজ করছো, ঠিক আছে, but তুমি you're still in despair, you don't know who you are.
You're in despair. Thirdটা সে বলে the religious fear. So এখানে একটা ইম্পর্টেন্ট ব্যাপার হলো Kierkegaard was very religious. ওকে, মানে সে দুটো জিনিসের ভিতরে পরিষ্কারভাবে ভাঙতো। সে একটা হলো ক্রিশ্চেনডম, তারা তো সব অফ দ্য ক্রিশ্চিয়ান ফেইথ, সো হিসেবে সে ক্রিশ্চেনডম আর ক্রিশ্চিয়ানিটির ভিতরে পরিষ্কার তফাৎ তৈরি করতো। Christianity, মানে he was a Christian. He loved God and so the Bible and so on and so forth. He was a Christian, but he was not in love with Christendom. মানে তুমি মনে করো ওরকম করে বলতে পারো যে মানে তুমি ইসলামকে ভালোবাসো, তুমি মুসলমানদের ভালোবাসো না। মানে মুসলমানদের ভালোবাসা মানে মনে করো যে যেইভাবে তোমার মনে করো যে মুসলমান এলিটস বা সাপোজ উলেমা যেভাবে পোর্ট্রে করছে ইসলামকে, রিমেম্বার আমরা প্রটেস্ট্যান্টিজম নিয়ে কথা বলছিলাম, রাইট? সো যেভাবে পোর্ট্রে করছে তুমি এইটাকে অপছন্দ করো। সো হি ওয়াজ absolutely dedicatedly in love with Christianity, but he detested Christendom. এবং সে ডিটেস্ট করতো কেন? কারণ তার কথা হলো যে খ্রিস্টানডম মানে দ্য চার্চ অ্যাকচুয়ালি তোমার কি বলো না, মানে পুরোপুরি তোমার ক্রিশ্চিয়ানিটি যেটা এটাকে নষ্ট করে রিপ্রেজেন্ট করছে। ওকে, সো খ্রিস্টানডম হি ডিটেস্টেড। এনিওয়ে, সো ওর হলো সো দ্য ফাইনাল, যেখানে তুমি অ্যাকচুয়ালি ডিসপেয়ার থেকে ফাইনাল তুমি যে মুক্তি পেতে পারো হলো রিলিজিয়াস ফিয়ারে গিয়ে। রিলিজিয়াস ফিয়ারটা কি? সেখানে তোমার ইনফিনিট রেজিগনেশন, মানে ইউ টু ফল ইন লাভ। সো সাপোজ কথার কথা এখানে সাপোজ দেওয়ান নাহিদকে আমরা ভুলে যাই আপাতত, সাপোজ আমরা সালমানে আসলাম। হ্যাঁ, সালমান সাদিয়ার প্রেমে পড়েছে। সালমান সাদিয়াকে ভালোবাসে। ওকে, সালমান সাদিয়াকে ভালোবাসে। সালমান সাদিয়াকে জানাতে চেষ্টা করেছে সাদিয়াকে ভালোবাসে, সাদিয়া পাত্তা দেন এদের। I'm a big fan of Salman Khan, whatever, So সালমানকে পাত্তা দেন। ওকে, সালমানকে পছন্দ করেনি। Salman didn't move on. Salman was so madly in love with Sadia. Salman was so madly in love with Sadia that Salman এমন একটা জায়গায় পৌঁছেছে যেখানে you can call it faith. যে সালমান he believes in the absurd, যে ওর ভালোবাসা এত শক্ত, এত গাঢ়, এত I don't know pure or whatever the words হিন্দি সিনেমা ইউজ করে, হ্যাঁ, যে no matter how impossible Sadia will come to him. শাহরুখ খানের সিনেমা আছে না ওই যে কি না কি দিলওয়ানে দুলহানিয়া লে যায়েঙ্গে or something like that. I mean, if you want something bad enough, the whole universe will conspire to bring it to you, something like that, right? Yeah, মানে ওগুলো লাইন এইসব জায়গা থেকে আসে, এটা চিপ কপি আর কি। হ্যাঁ, whatever the name of the movie, আমি এই নামে কোনো সিনেমা শুনিনি। হতে পারে কোন একটা সিনেমায় বলেছিল বাবা, এখন ওটা ইম্পর্টেন্ট না, এটা সিনেমা 101 না, ঠিক না? শাহরুখ খান মুভিজ 101 or 301 না, দিস ইজ এথিক্স 401। সো কই ছিলাম? সো এইটাকে তোমার কিয়ারকেগার্ড বলছে যে দিস মাইট বি মানে sort of absurd, but this is infinite resignation. এই ইনফিনিট রেজিগনেশনে ইউ ওভারকাম ডিসপেয়ার। এখন এই ইনফিনিট রেজিগনেশন আমরা একটা এক্সাম্পল দিলাম সাদিয়ার প্রেম, আসলে কিয়ারকেগার্ডের এক্সাম্পলটা ওভাবে যাওয়া যায় সাদিয়ার প্রেম, বাট Kierkegaard actually doesn't talk about Sadia. Infinite resignation যে কোনো কি জিনিস নিয়ে হতে পারে, এটা তোমার ওই সাদিয়া নিয়ে হতে পারে, নাদিয়া নিয়ে হতে পারে, কিন্তু বা নাহিদ নিয়ে হতে পারে, দেওয়ান নিয়ে হতে পারে, সেটাই শোনা। Kierkegaard specifically infinite resignation এর কথা বলছে about God. Ethical sphere-টা কিন্তু এই যে তোমার কান্টিয়ান স্ফিয়ারে তুমি চলে যাও, কান্ট যেগুলো কথা বলছে ইউনিভার্সালিজম এন্ড এথিক্স এন্ড সো অন সো ফর্থ, এগুলো নিয়ে কথা বলছে this is not it. Kierkegaard বলছে this is not it. This is still hiding. তুমি একমাত্র তুমি ডিসপেয়ারের বাইরে যেতে পারো if you go full faith. তো ফুল ফেইথ কি? ফুল ফেইথ মানে তাহলে তোমার রিজনের বাইরে you got to step outside of reason, and he calls this the absurd. সে নিজেই বলছে the absurd, রিজনের বাইরে পাড়া দেয়া, কিন্তু বলছে faith is absurd. কিন্তু faith is absurd because faith হলো টেম্পোরাল ইটারনাল একসাথে। টেম্পোরাল মানে তুমি এই যে তুমি মরবে বাঁচবে so on so forth, right? and eternal কখনো মরবে না, সব সময় থাকবে, because God is eternal. faith is temporal eternal একসাথে। এটা absurd? Yes, no? Kierkegaard বলে
তোমার না চিন্তা করলে অসুবিধা নেই। কিয়ারকেগার্ড বলে এটা অ্যাবসার্ড। তো কিয়ারকেগার্ড বলছে এটা অ্যাবসার্ড, কিন্তু এইখানে একমাত্র এইখানে ইউ ক্যান গো বিয়ন্ড ডিসপেয়ার, একমাত্র এখানে ইনফিনিট রেজিগনেশন। So how do we get to infinite resignation? How do we get to infinite resignation? So he talks about Ibrahim alayhi salam. Abraham was the knight of faith, the example, the knight of faith. So in infinite resignation, কেন? সে তার গডে বিশ্বাসী, তার গড তার কাছে স্যাক্রিফাইস চেয়েছে। কি স্যাক্রিফাইস চেয়েছে? His son, right? His son. এই যে আমাদের কুরবানি ঈদ, right? Sacrifice his son. এখন his son, he loves this son. তার জন্য স্যাক্রিফাইস চেয়েছে। The whole point was যে as far as Kierkegaard is concerned, যে Abraham loves Isaac more than he loves life itself, right? So God, তার খোদা তাআলা তার কাছে এই স্যাক্রিফাইস চেয়েছে, sacrifice Isaac to me. এখন he could have said no. সে যদি সেকেন্ড ফেজে হতো, সে যদি এথিক্যাল ফেজে হতো, তাহলে কি বলতো? এথিক্যাল স্ফিয়ারে থাকলে কি বলতো? আইজাককে স্যাক্রিফাইস করবে কি করবে না? কিন্তু এটা কি এথিক্যাল হতো? ইট উডন্ট বি এথিক্যাল। আইজাক কি দোষ করেছে? তুমি কান্টিয়ান ডিওন্টোলজিতে যাও, ক্যান ইউ স্যাক্রিফাইস আইজাক? ইউ কান্ট, রাইট? তাহলে তুমি এথিক্যাল স্ফিয়ারের বাইরে চলে আসলে। এথিক্যাল স্ফিয়ারের বাইরে তোমার আসতে হবে, রিলিজিয়াস স্ফিয়ারে আসতে হলে তোমার এথিক্যাল স্ফিয়ারের বাইরে আসতে হবে। সো ওই যে তোমার ওই যে হিসাব করে, রিমেম্বার উই টকড অ্যাবাউট মডার্নিজম, পোস্ট মডার্নিজম, এই যে হিসাব করে যে তুমি জানতে পারছো না, দিস ইজ দি অ্যাবসার্ড। So you got to step out of infinite, you got to step into infinite resignation. But this is where that comes in. You have complete faith and belief. This comes from love. So ওই যে সালমানের যে absurd belief, যে সাদিয়া, whatever the case may be, but now we're talking about religion. So এই যে absurd faith or belief, যে God cannot, মানে God is all powerful, right? So God যদি আইজাককে নিয়ে নেয়, তাহলে God will put Isaac in heaven, but God will give Isaac back to me. God can give back. So you have to have that faith. এই ফেথটা হলো এই যে থ্রু ইনফিনিট রেজিগনেশন ইউ গেট টু দিস ফেথ, অ্যান্ড দিস ইজ ওয়্যার তুমি এই ডিসপেয়ার ওভারকাম করতে পারো। সো ট্রুথ দেন ইজ সাবজেক্টিভিটি, কারণ এটা তো অবজেক্টিভ ট্রুথ তো হতে পারে না। মানে তুমি সায়েন্টিফিক্যালি যদি কাউকে বলো, রাকিবকে বলো যে রাকিব তুমি নাহিদকে যে স্যাক্রিফাইস করো, না। So the truth, remember, William James, did we talk about William James? No, actually we'll talk about William James a couple of days later. Okay, but pragmatism, the whole philosophy of pragmatism is based on this idea. যে তোমার যখন আর্জেন্ট ফেইথের প্রশ্ন আসে বা আর্জেন্ট প্রশ্ন আসে, you don't remember, আমি যখন ওই যে তোমার ইসলামিক থিওলজি নিয়ে লেকচার দিয়েছিলাম, the people who were there, right? Remember we talked about Ghazali saying, Imam al-Ghazali saying যে তোমার when it comes to things of import, of psychic import, empirical truth doesn't matter, মানে তোমার empirical experience doesn't matter, right? So the truth can be subjective. So same Kierkegaard এই জিনিসটাই বলছে যে absurdityতে, absurd world-এ empirical truth can be subjective, and পয়েন্টটা হলো যে এইটা can be twisted in a million and one ways, right? এখন তুমি যদি বলো যে suppose যে ইসে নাজি সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় নাজি ফোর্সেস যদি বলতো যে হ্যাঁ আমাদেরকে আমাদের খোদা তাআলা বলেছে আমরা ইনফিনিট রেজিগনেশনে অ্যাবসার্ডিটিতে যে আমরা খোদা তাআলা বলেছে 60 লাখ জিউসদের মারো, খোদা তাআলা বলেছে আমরা 60 লাখ জিউসদের মেরেছি, that would work? No, Kierkegaard would say যে for that to work, for that to be comparable, are you deeply in love with the 60 lakh Jews? Do you love the Jews more than yourself? Because Salman loves Sadia more than Salman loves himself. Abraham loves Isaac more than Abraham loves himself, right? So এখন তুমি বললেই হবে না যে আমি স্বপ্নে খোদা তাআলা আমাকে দেখিয়েছে আমি ওকে মারবো, তুমি তো তোমার সাথে তোর কানেকশনটা সেটা না। So there is not that leap of faith, right? So
this এই যে একমাত্র এই রিলিজিয়াস ফিয়ারে এসে এই by stepping into the absurd can you overcome despair according to Kierkegaard. By stepping into the absurd can you overcome despair. So through resignation এটা continuous commitment তোমার, so then you can become the knight of faith. এখন প্রবলেমটা হলো with Kierkegaard again যে এই যে Kierkegaard যে সাবজেক্টিভিটিটা নিয়ে আসছে, Kierkegaard এই যে তোমার এই নাইট অফ ফেথের কথাটাও বলছে এবং যে সাবজেক্টিভিটিটা নিয়ে আসছে, এটা how is it applicable in regular ethics? Because Kierkegaard is ramping up. Kierkegaard এই যে তোমার কি বলার নাম, এই যে the level of religiosity also is ramping up. So মনে করো এই যে the night of fate এর আইডিয়াটা আসছে after his sort of breakup with his fiancée. So he lived, he died I think when he was 40 or 44 years old. He didn't do anything when ওর সারা জীবন income related কিছু করেনি. He became very famous as a philosopher and writer early in his life, and he kept writing, but he didn't do anything other than that. And he was deeply connected to religion, মানে a deeply Christian faith. So সে নিজেকে দেখতো as a defender of Christian ideas. That was his perception of himself. So remember I said he loved Christianity, hated Christendom, right? So he was the defender. He saw himself as the defender of Christian ideas, defender of Christ, if you will. So he was trying to present an idea of ethics that was more in line with that. In today's world, however, how much in line with reality is the night of faith? আজকের দুনিয়ায় রিয়ালিটির সাথে, সো আমরা যদি আজকের দুনিয়ায় যে এথিক্স কাজ করতে পারে এই রিয়ালিটির সাথে কানেক্ট করি, নাইট অফ ফেথ কতখানি অ্যাপ্লিকেবল? নট ভেরি মাচ এট অল, রাইট? নট ভেরি মাচ এট অল. অ্যান্ড সো আজ থেকে 150 বছর আগে, around the end of his time, যখন এই যে আরেকটু এই এক্সট্রিম আইডিয়াসগুলো প্রিচ করছিল, তখন কি এটা অ্যাপ্লিকেবল ছিল? No. He was contemporaneous with people like Durkheim, with people like Marx. So তখন মার্কস ডারকামের আইডিয়াসগুলো অলরেডি preached হচ্ছে. They were more scientific, they were more sort of science, so they were doing numbers and what যেটা বললাম যেটা about the modernism ওদের পর from enlightenment, আর এলো kind of the ideas of postmodernism, but postmodernism connected to religion. Postmodernism connected to religion. So that was like sort of, this was the last ditch, if you will. So existentialism philosophy শুরুতে Kierkegaard was the last ditch attempt to bring faith back into the picture, drag it by its heels, if you will, back into the picture of Western philosophy, of rational philosophy. Okay. And so he goes, his philosophy was sort of in many ways an anti-Hegelian philosophy, an anti-Kantian philosophy. Because ও বলছে যে কান্টের যেটা would have been ethically right would actually have been full of despair. So it's the leap of faith. Absurd, right? So there are other things, sort of teleology of positivism. We've already talked about that. Okay, so this was basic ideas of Kierkegaard. We're not going to go much into Kierkegaard. যে আইডিয়াগুলো বললাম ওর বেসিক্যালি তিনটা বই থেকে, Either or আর Fear and Trembling. Either or বইটার বেসিক পয়েন্টটাই ছিল, সো sort of like যে অ্যাসেট আর তোমার প্লেজার সিকার অ্যাসেট আর তোমার the ethical sort of ইসে, এই Either or বইটা part 1 part 2 ডিফাইন করে এই দুটো স্টেজকে, আর Fear and Trembling was one of his last sort of great books, যেটা ডিফাইন করে sort of কি বলো না, this the absurd, okay, the night of faith. And the point of Either or was যে তুমি যেটাই করো না কেন তুমি in despair. তুমি ভুল জিনিসটা করলেও তুমি ইন ডিসপেয়ার, তুমি রাইট জিনিসটা করলেও তুমি ইন ডিসপেয়ার, বিয়ে করো তুমি ইন ডিসপেয়ার, বিয়ে করো না তুমি ইন ডিসপেয়ার, খাও তুমি ইন ডিসপেয়ার, খেও না তুমি ইন ডিসপেয়ার. সো ওইখানে ওই যে তফাৎটা ছিল যে নাহিদ বিয়ে করলো না, দুষ্টুমি করলো, বাট নাহিদ ইজ ইন ডিসপেয়ার. দেওয়ান ভদ্রভাবে সবকিছু মেনে বিয়ে শাদী করলো, সবকিছু করলো, বাট ইন ডিসপেয়ার. কোনো দিকে কোনো শান্তি নাই. শান্তি খুঁজতে হলে তোমার একটা এক্সট্রিম জায়গায় যেতে হবে. না, রিমেম্বার হু এলস ডিড উই টক অ্যাবাউট ইন দিস ক্লাসরুম ভেরি রিসেন্টলি, যে শান্তি খোঁজার জন্য বেরিয়েছিল? গৌতম বুদ্ধ, রাইট? সেও কিন্তু
শান্তি খুঁজছিল। সে স্পেসিফিক একটা ধরনের শান্তি খুঁজছিল যেটার নাম আমরা বলি কি মোক্ষা, রাইট? মোক্ষা। সো ফ্রিডম ফ্রম ডেসপেয়ার, মোক্ষা, সেও শান্তি খুঁজছিল। এখন কিয়ারকেগার্ড বলছে শান্তি খোঁজার জন্য তোমার ওই এক্সট্রিমে যেতে হবে, ইউ হ্যাভ টু গো টু দ্যাট এক্সট্রিম, যেখানে তুমি ফুল লিপ অফ ফেথ, ফুল অ্যাবসার্ড। বুদ্ধা কি বলেছিল তোমার শান্তি খোঁজার জন্য কি করতে হবে? হ্যাঁ, দ্য এইটফোল্ড প্যাথ, বাট বেসিসটা কি ছিল? হ্যাঁ হ্যাঁ, কিন্তু বেসিসটা কি ছিল? মিডল প্যাথ, কোনো এক্সট্রিম না, মিডল প্যাথ, কোনো এক্সট্রিম না। দিস ইজ হোয়াট আই ওয়ান্টেড টু নো। কিন্তু কিয়ারকেগার্ড কি বলছে? গো টু এন এক্সট্রিম। তার থেকে 2500 বছর আগে বুদ্ধা অলরেডি টোল্ড আস এক্সট্রিম যে লাভ নেই, এক্সট্রিম যে লাভ নেই, আমি গেছি দেখেছি হবে না, লাইট হলো ইন দ্য মিডল পাথ, বুঝছো? Anyway, moving on. So we sort of have a basic understanding of Kierkegaard. And so Kierkegaard did, sort of he sort of went a bit nuts towards the end of his life. So Fear and Trembling was the night of faith ideata যখন সে introduce করেছে তখন সে already একটু overboard চলে গেছে in the world of ideas and so on and so forth. So the next person we'll talk about is Friedrich Nietzsche. This guy, Friedrich Nietzsche, Nietzscheর নাম কারা কারা শুনেছো? Okay. Nietzsche is by far the most popular philosopher amongst college students the world over. So তুমি মানে যেখানে আর কি একটু ফিলসফি একটু হলেও পড়ে আর কি, তোমরা তো আর খুব বেশি পড়ো না, যেখানে একটু হলেও পড়ে সেখানে ছেলেপেলেদের সবচেয়ে বেশি ফেভারিট ফিলসফার হলো ফ্রেডরিক নিচে। তোমরা যদি হলিউডের সিনেমা টিনেমাও দেখো, দেখবে যদি কোনো ফিলসফারের বইটই পড়ে থাকে সাইডে দেখবে নিচের বই, অন্য কারোর বই খুব এটা দেখবে না। মানে লাইক হলিউডে কোনো একটা ক্যারেক্টার দেখাচ্ছে, কোনো একটা সিনেমা ক্যারেক্টার দেখাচ্ছে, কোনো রিবেলিয়াস ইউথ, রিবেলিয়াস ইউথ, ওর হাতে একটা নিচের বই আছে। So he's one of the most famous philosophers.